ডিপ রিডিং অর্থাৎ বই পড়া বা দীর্ঘ লেখাপড়া মস্তিষ্কে এখন সংযোগ তৈরি করে, যা সমালোচনামূলক চিন্তা, সহমর্মিতা এবং সৃজনশীলতার ভিত্তি। এখন রাত ২টা। আপনার ঘুমানোর কথা, কিন্তু আপনি শুয়ে আছেন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। একটা ভিডিও শেষ হয় আর একটা শুরু হয়। আপনি ভাবছেন এটা শেষ হলেই ঘুমাবো, কিন্তু শেষ হয় না। কারণ পরেরটা আরো মজার, তারপরেরটা আরো আকর্ষণীয় এবং আপনি জানেন এটা ঠিক হচ্ছে না, কিন্তু থামাতে পারছেন না। কেন? দুর্বল ইচ্ছাশক্তি, অলসতা? না, এটা আপনার দোষ না। এটা ডিজাইন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, বিজ্ঞান দিয়ে, মনোবিজ্ঞান দিয়ে, কোটি কোটি ডলার খরচ করে, শুধু একটা উদ্দেশ্যে, আপনি যেন থামতে না পারেন। আজকে বিং ইনসাইডে আমরা খুলে দেখব সেই যন্ত্রটা যেটা আপনার হাতে আছে এবং আপনার মস্তিষ্ককে প্রতিদিন নিয়ন্ত্রণ করছে। ডোপামিন, মস্তিষ্কের সেই রাসায়নিক যাকে ঘিরে সব খেলা। আগে বুঝতে হবে ডোপামিন কি। অনেকে মনে করেন ডোপামিন মানে সুখের অনুভূতি। ভুল। ডোপামিন হলো প্রত্যাশার অনুভূতি, আনন্দের নয়, আনন্দের প্রত্যাশার। স্টানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট রবার্ট স্যাফলস্কি গবেষণা করেছেন। বানরদের একটি বোতাম চাপলে খাবার দেওয়া হতো। প্রথমে বানর বোতাম চাপলে সাথে সাথে খাবার পেত। ডোপামিন মাপা হতো। তারপর পরিবর্তন করা হলো। বোতাম চাপলে ৫০% সময়ে খাবার আসে, বাকি ৫০% সময় আসে না। এবার ডোপামিন মাপা হলো। ফলাফল, ডোপামিনের মাত্রা দ্বিগুণ হয়ে গেল। কারণ কি? অনিশ্চয়তা। মস্তিষ্ক নিশ্চিত জিনিসের চেয়ে অনিশ্চিত জিনিসের প্রতি বেশি আকৃষ্ট। এটাই লটারির নীতি এবং এটাই আপনার ফোনের নীতি। ইনস্টাগ্রামে স্ক্রোল করুন। কখনো মজার পোস্ট, কখনো বিরক্তিকর, কখনো হাসির, কখনো রাগের। কিন্তু পরেরটা কি হবে জানেন না। এই জানি না আপনার ডোপামিন সিস্টেমকে সক্রিয় রাখে এবং আপনি স্ক্রোল করতেই থাকেন। সিলিকন ভ্যালির স্বীকারোক্তি যারা বানিয়েছে তারাই বলছে। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে সিন পার্কার, ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন, আমরা যখন ফেসবুক বানাচ্ছিলাম আমাদের প্রশ্ন ছিল একটাই, মানুষের সময় এবং মনোযোগ কিভাবে যতটা সম্ভব বেশি নেওয়া যায়। তিনি আরো বললেন, আমরা মানুষের মনোবিজ্ঞানের দুর্বলতাকে এক্সপ্লোর করেছি। এটা ফেসবুকের প্রতিষ্ঠাতা দলের কেউ বলছেন। অ্যাজা রাস্কিন, ইনফাইনিটি স্ক্রোলের আবিষ্কারক, সেই বৈশিষ্ট্য যার কারণে ফোনের পেজ কখনো শেষ হয় না। তিনি বলেছেন, আমি যদি জানতাম এটা কি করবে, আমি কখনোই বানাতাম না। ইনফিনিটি স্ক্রোলের কারণে প্রতিদিন পৃথিবীতে ২ লক্ষ ঘন্টা মানুষের সময় নষ্ট হচ্ছে, শুধু এই একটি ফিচারের কারণে। ক্রিস্টান হ্যারিস, গুগলের সাবেক ডিজাইনার এথিসিস্ট, তিনি বলেছেন, আপনার ফোনে ১০০০ জন ইঞ্জিনিয়ার কাজ করছে শুধু আপনাকে আটকে রাখতে। এটা প্রতিযোগিতা আপনার মনোযোগের জন্য এবং সেই প্রতিযোগিতায় আপনার ইচ্ছা শক্তি জেতার কথা নয়, কারণ অন্য পক্ষে আছে কোটি কোটি ডলার, পৃথিবীর সেরা মনোবিজ্ঞানীরা এবং আপনার নিজের মস্তিষ্কের বিরুদ্ধে ব্যবহৃত বিজ্ঞান। নোটিফিকেশন, সেই ছোট্ট লাল বৃত্ত যা সব বদলে দিয়েছে। আপনার ফোনে একটা লাল বৃত্ত দেখা গেল, এটা দেখতেই আপনার মস্তিষ্কে ডোপামিন নির্গত হলো। কারণ মস্তিষ্ক ভাবছে হয়তো কেউ লাইক দিয়েছে, হয়তো কেউ কমেন্ট করেছে, হয়তো কোনো ভালো খবর আছে। এই হয়তো আপনাকে ফোন তুলতে বাধ্য করবে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষণা বলছে, একটি নোটিফিকেশন দেখার পর মানুষের মনোযোগ স্বাভাবিক হতে সময় লাগে গড়ে ২৩ মিনিট। শুধু একটি নোটিফিকেশন ২৩ মিনিট। আপনি দিনে কতটা নোটিফিকেশন পান? গড়ে ৮০ থেকে ১০০টি। গুণ করুন। আপনার পুরো কর্মদিবস চলে যাচ্ছে শুধু নোটিফিকেশনের পর মনোযোগ ফিরে পেতে। কিন্তু এটা কি দুর্ঘটনা? না। নোটিফিকেশনের রং লাল কেন? কারণ লাল রং মানুষের মনোযোগ সবচেয়ে দ্রুত আকর্ষণ করে। এটা বিবর্তনীয়। আমাদের পূর্বপুরুষ লাল রং দেখলে সজাগ হতেন, কারণ সেটা রক্ত বা বিপদের সংকেত হতে পারে। সেই বিবর্তনীয় প্রতিক্রিয়াকে টেক কোম্পানিগুলো ব্যবহার করছে আপনার ফোন তুলতে বাধ্য করতে। সোশ্যাল ভ্যালিডেশন, লাইক বোতামের অন্ধকার মনোবিজ্ঞান। ২০০৯ সাল ফেসবুক একটি নতুন বৈশিষ্ট্য যোগ করলো, লাইক বোতাম। এই ছোট্ট বোতামটা মানুষের সামাজিক আচরণ চিরকালের জন্য বদলে দিয়েছে। কিভাবে? মানুষ সামাজিক প্রাণী, অন্যের স্বীকৃতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটা বিবর্তনীয়। ১০০০ বছর আগে গোষ্ঠী থেকে বিতাড়িত হওয়া মানে মৃত্যু। তাই মানুষের মস্তিষ্ক স্বাভাবিক স্বীকৃতিতে বেঁচে থাকার সাথে যুক্ত করে রেখেছে লাইক পেলে। মস্তিষ্ক মনে করে গোষ্ঠী আমাকে গ্রহণ করেছে, লাইক না পেলে মস্তিষ্ক মনে করে প্রত্যাখ্যান করেছে। ইউসিএল এর গবেষণা কিশোরদের মস্তিষ্ক স্ক্যান করেছে।
তারা দেখেছে ইনস্টাগ্রামে নিজের ছবিতে বেশি লাইক দেখলে মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয় সেটা একই অংশ যেটা সক্রিয় হয় চকলেট খেলে বা টাকা পেলে। অর্থাৎ লাইক মস্তিষ্কের কাছে পুরস্কার, এবং পুরস্কার পেতে মানুষ যে কোনো কিছু করতে রাজি। যে ছবিতে বেশি লাইক আসবে সেই ছবি দেব। নিজের সত্যিকারের জীবন নয়, লাইক আসবে এমন জীবন দেখাবো। এবং ধীরে ধীরে বাস্তব জীবন আর অনলাইন জীবনের মাঝখানে একটা বিশাল ফাটল তৈরি হয়। কিশোরদের মস্তিষ্কে বিপর্যয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। প্রাপ্তবয়স্কদের জন্য যা ক্ষতিকর, কিশোরদের জন্য তা বিপজ্জনক। কারণ ১৩ থেকে ১৮ বছর বয়সে মস্তিষ্ক এখনো তৈরি হচ্ছে। প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা সিদ্ধান্ত নেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র, সেটা পুরোপুরি পরিপক্ক হয় ২৫ বছরে। এই অসম্পূর্ণ মস্তিষ্কে সোশ্যাল মিডিয়ার ডোপামিন বোমা পড়লে কি হয়? জোনাথন হ্যাডিট, সামাজিক মনোবিজ্ঞানী, তার বই দ্য অ্যানসাস জেনারেশনে দেখিয়েছেন ২০১২ সালের পর থেকে যখন স্মার্টফোন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল, কিশোর কিশোরীদের মধ্যে বিষণ্ণতা ৫০% বেড়েছে, উদ্বেগজনিত সমস্যা ৬০% বেড়েছে, কিশোরী মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ১৫০% বেড়েছে। ১৫০% একটি দশকে! এবং এই বৃদ্ধির সাথে স্মার্টফোন ব্যবহারের সরাসরি সম্পর্ক আছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে এই তথ্য আরও ভয়ঙ্কর, কারণ এখানে ডিজিটাল সাক্ষরতা কম, সুরক্ষার ধারণা কম, এবং কিশোররা ফোনে গড়ে ৭ থেকে ৯ ঘন্টা কাটাচ্ছে প্রতিদিন। মনোযোগের মৃত্যু আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি? মাইক্রোসফটের একটি গবেষণায় ২০০০ সালে মানুষের গড় মনোযোগের স্থায়িত্ব ছিল ১২ সেকেন্ড। ২০১৫ সালে সেটা নেমে এসেছে ৮ সেকেন্ড। একটি সোনালী মাছের মনোযোগ থাকে ৯ সেকেন্ড। অর্থাৎ আমরা এখন একটি মাছের চেয়েও কম সময় মনোযোগ ধরে রাখতে পারি। টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসের ভিডিও ক্রমশ ছোট হচ্ছে, কারণ মানুষ আর দীর্ঘ কিছু দেখতে পারে না। ৩০ সেকেন্ড থেকে ১৫ সেকেন্ড, ১৫ সেকেন্ড থেকে ৭ সেকেন্ড, এবং এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক ভুলে যাচ্ছে কিভাবে দীর্ঘ সময় একটি বিষয়ে মনোযোগ দিতে হয়, কিভাবে গভীরভাবে পড়তে হয়, কিভাবে জটিল সমস্যা নিয়ে ভাবতে হয়। টাফটস ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট, তার গবেষণা বলছে ডিপ রিডিং অর্থাৎ বই পড়া বা দীর্ঘ লেখাপড়া মস্তিষ্কে এখন সংযোগ তৈরি করে, যা সমালোচনামূলক চিন্তা, সহমর্মিতা এবং সৃজনশীলতার ভিত্তি। সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সেই সংযোগগুলো তৈরি হতে দেয় না। অর্থাৎ আমরা শুধু সময় নষ্ট করছি না, আমরা আমাদের মস্তিষ্কের সবচেয়ে মূল্যবান ক্ষমতা হারিয়ে ফেলছি, ধীরে ধীরে অজান্তে। বের হওয়ার পথ, কিন্তু এটা যতটা কঠিন মনে হয় ততটা নয়। এখন প্রশ্ন হলো, কি করব? ফোন ছেড়ে দেব? না, এটা বাস্তবসম্মত নয়। কিন্তু কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যেটা দিয়ে ডোপামিন ট্র্যাপ থেকে বের হওয়া যায়। প্রথমত, নোটিফিকেশন বন্ধ করুন। সব নোটিফিকেশন নয়, শুধু সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় অ্যাপের। স্ট্যানফোর্ডের গবেষক বলছে নোটিফিকেশন বন্ধ করলে মানুষের উৎপাদনশীলতা গড়ে ২৭% বাড়ে। দ্বিতীয়ত, ফোন ঘরের বাইরে রাখুন ঘুমানোর সময়। শুধু এই একটি পরিবর্তন ঘুমের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে। তৃতীয়ত, ফোনের স্ক্রিন গ্রে স্কেল করুন। রঙিন স্ক্রিন ডোপামিন বেশি উদ্দীপ্ত করে, কালো সাদা স্ক্রিন কম আকর্ষণীয়। অনেক গবেষণায় দেখা গেছে গ্রে স্কেল ফোন ব্যবহারের সময় ৩০% কমে। চতুর্থত, ডোপামিন ডিটক্স। সপ্তাহে একদিন সব স্ক্রিন বন্ধ, শুধু বই, প্রকৃতি, মানুষ। প্রথম কয়েকবার অস্বস্তি হবে, কারণ মস্তিষ্ক ডোপামিন চাইবে, কিন্তু ধীরে ধীরে মস্তিষ্ক আবার শিখবে শান্তিতে থাকতে, বিরক্তি সহ্য করতে, এবং সেই বিরক্তি থেকেই জন্ম নেয় সৃজনশীলতা। একটা তথ্য দিয়ে শেষ করি। স্টিভ জবস, আইফোনের স্রষ্টা, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার সন্তানরা কতক্ষণ আইপ্যাড ব্যবহার করে। তিনি উত্তর দিয়েছিলেন, একদমই না, আমার বাড়িতে বাচ্চাদের টেকনোলজি ব্যবহার সীমিত রাখি। এটা ভাবুন, যে মানুষ আইফোন বানিয়েছেন তিনি নিজের সন্তানকে আইফোন দেননি। বিল গেটস বলেছেন তার বাচ্চাদের ১৪ বছরের আগে স্মার্টফোন নেননি। যারা এই ফাঁদ বানিয়েছে তারা নিজেরা এই ফাঁদে পা দেননি। এটা কি যথেষ্ট নয় বোঝার জন্য? আপনার হাতের ফোনটা একটি যন্ত্র, চমৎকার যন্ত্র, কিন্তু যন্ত্র তখনই বিপজ্জনক যখন যন্ত্র আপনাকে চালায়, আপনি যন্ত্রকে নয়। প্রতিটি স্ক্রলে জিজ্ঞেস করুন, এটা আপনার পছন্দ নাকি অ্যালগরিদমের পছন্দ? এই একটি প্রশ্ন আপনাকে ফিরিয়ে দিতে পারে আপনার নিজের কাছে। আপনার মস্তিষ্ক আপনার, সেটা ফিরিয়ে নিন। বিং ইনসাইড সত্যের সন্ধানে।